ঘুম ভাঙতেই চোখ মেলে ফারজানা দেখল তার শরীরে কোনো কাপড় নেই। চট করে উঠে বসে আরো অবাক হয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে করতে পারছে না। আশেপাশে তাকিয়ে দেখলো সে একটা হোটেলের কামরায় বসে আছে। তারপর ধীরে ধীরে সে গতকাল রাতের কথা মনে করতে শুরু করে, কিন্তু তার মাথাটা বেশ ঝিমঝিম করছে, এখনো কিছুই মনে পড়ছে না। এমন সময় হঠাৎ বাহিরে তার অফিসের বস আফজাল শরীফের গলা শুনতে পেয়ে তার গা শিউরে উঠল। তাড়াতাড়ি একটা বেডশিট নিয়ে নিজের শরীর ঢেকে নিয়ে বিছানা থেকে দ্রুত নেমে সে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটগুলো ভালো করে মুছে নিল পাগলের মতো। তারপর তার শরীর হাত দিয়ে ডলতে লাগলো। নিজেকে যেন তার ঘৃণা লাগছে। নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ তাকে এভাবে ভোগ করেছে সেটা সে বিশ্বাসই করতে পারছে না। এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে পারলেই বোধ হয় যেন মুক্তি পেত সে এই মানসিক যন্ত্রণা থেকে। আকাশ তাকে খুব ভালোবাসে। সে যদি এই ঘটনা জানতে পারে তাহলে কতটুকু কষ্ট পাবে সেটা ভেবেই তার দুঃখগুলো অশ্রু হয়ে ঝরতে লাগলো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সে যখন বেরিয়ে আসে তখন দেখে তার বস তখনও মদের গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে। ফারজানা দ্রুত গিয়ে বলল, আপনি এটা কি করলেন আমার সাথে? কেন করলেন এসব? বস হাসতে হাসতে দাঁড়িয়ে বলল, আমি তো কিছুই করিনি, যা করার তুমি নিজেই করেছো কাল রাতে। আসলে ড্রিঙ্কস করার পর মানুষের কি আর হুঁশ থাকে? বিশেষ করে তুমি যেহেতু সেভাবে ড্রিঙ্কস করো না, তাই কাল হয়তো তোমার একটু বেশি ধরেছে। ফারজানা বলল, আমি বিশ্বাস করি না আমি নিজ থেকে এ ধরনের খারাপ কাজ করতে পারি কারোর সাথে। আমি আফজাল শরীফ তোমাকে যেটা বলেছি সেটাই সত্য। এর বাইরে আর কোনো সত্য আছে কিনা সেটা চিরতরে ভুলে যাও। এই খামটা রাখো, এখানে তোমার প্রমোশন লেটার আছে আর 2 মাসের অ্যাডভান্স স্যালারির চেক। কথাগুলো বলে চোখ রাঙিয়ে আফজাল শরীফ চলে গেল। আর ফারজানা সেখানে কাঁদতে কাঁদতে বসে গেল। সে ভেবে পাচ্ছে না কিভাবে তার সাথে এত সবকিছু হয়ে গেল। চোখের জল মুছে সে গতকাল রাতে সবকিছু মনে করার চেষ্টা করলো। কেবিনে এসে ফারজানা বলল, স্যার আমি ফাইলটা রেডি করে ফেলেছি, আর কোনো কাজ থাকলে বলুন, না হলে আমি বাসায় চলে যাব, কারণ আমার হাজবেন্ডের বার্থডে। আফজাল শরীফ হাসি মুখে কথাটা শুনে বলল, দেখো তুমি আমার অফিসের খুব ভালো একজন এমপ্লয়ি, আর তাছাড়া সামনে তোমাকে নিয়ে আমার আরো প্ল্যান আছে। তোমাকে একটা প্রমোশন দিতে চাচ্ছি। ফারজানা আরো খুশি হয়ে বলল, সত্যি বলছেন বস? আমাকে প্রমোশন দিবেন? এটা তো খুব ভালো কথা, আমার খুব উপকার হবে। হ্যাঁ, কিন্তু তুমি একটা কথা শুনলে হয়তো মাইন্ড করবে, তারপরও বলতে হচ্ছে। দেখো, কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তুমি যদি প্রমোশন চাও, উন্নতি চাও, তাহলে তোমার ফ্যামিলি বিভিন্ন ছোট ছোট সুখ এসব বাদ দিয়ে দিতে হবে। কাজে ফোকাস করতে হবে আরো বেশি। ফারজানা বলল, বস আমি তো মন দিয়ে কাজ করি সব সময়, সেটা আমি জানি। তুমি সবকিছু ঠিকঠাক ভাবেই করো, কিন্তু এই যে আজকে হাজবেন্ডের বার্থডে, কালকে এটা, পরশু ওটা, ওসব বাদ দিতে হবে। আমি যখন তোমার মতো বয়সে একটা কোম্পানিতে চাকরি করতাম তখন নিজে খুঁজে খুঁজে কাজ নিতাম। কথাগুলো শুনে ফারজানার মনটা খারাপ হয়ে গেল। ওদিকে বিছানায় বসে নিজের স্ত্রীকে কল দিচ্ছে আকাশ। কয়েকবার কল দেওয়ার পরও কল রিসিভ করছে না। তার মা এসে বলল, কি ব্যাপার, বৌমা এখনো বাসায় আসলো না? অনেক রাত হয়ে যাচ্ছে। মেয়েটা আজকে তোর জন্মদিন নিয়ে অনেক খুশি ছিল। আমি তো ভাবলাম গত বছরের মতো তোর জন্য কেক টেক নিয়ে আসবে, আর আমাকেও সকালে বলে গেল তাড়াতাড়ি আসবে। আকাশ দাঁড়িয়ে বলল, মা ও হয়তো অফিসের চাপে এখনো বের হতে পারেনি। তুমি তো জানো ওর উপর অনেক দায়িত্ব থাকে, বস ওকে অনেক পছন্দ করে। আমি জানি বাবু, আচ্ছা তুই ফোন দিয়ে দেখ, আমি যাই। আকাশ আবারও নিজের স্ত্রীকে ফোন দিচ্ছে, কিন্তু কিছুতেই রিসিভ করছে না ফারজানা। ওদিকে হোটেলের ড্রয়িং রুমে ফারজানা বসে চিন্তা করছে, আজকে আকাশের জন্মদিন, আমি এতক্ষণে বাসায় গিয়ে সেলিব্রেট করার কথা, কিন্তু এখনো যেতে পারলাম না। জানি না সে কি মনে করছে। আফজাল শরীফ গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, কি ব্যাপার, কি চিন্তা করছো মনে মনে? কিছু না স্যার, এমনিতেই বাসার কথা ভাবছিলাম। আরে তোমাকে বললাম ওসব বাদ দাও, কাজে ফোকাস করো। কাজ তোমাকে উন্নতি দেবে, টাকা দেবে, সুখ দেবে, তখন দেখবে সবাই তোমার কাছে আসবে, তোমাকে কারো কাছে যেতে হবে না। নাও এটা খেয়ে নাও। ফারজানা বলল, বস আমি ড্রিঙ্কস করি না, তাছাড়া আপনি বললেন এখানে ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না এখনো। আরে বাবা, ওরা তো অনেক ব্যস্ত, হয়তো আসতে দেরি হচ্ছে আর কি। ততক্ষণ আমরা বসে কি করব? এটা খেয়ে নাও, দেখবে আরো কনফিডেন্স পাচ্ছ। কিন্তু বস আমি তো এসব খাই না। আফজাল শরীফ আবারও বলল, দেখো তোমাকে অনেকভাবেই বোঝালাম অফিসে, কিন্তু তোমার চেয়ে আরো ভালো দুজন আমার চোখে আছে প্রমোশন দেওয়ার মতো। তোমার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না দেখেই আমি তোমাকে সুযোগ দিতে চাই, আর তুমি তো দেখি। ফারজানা মাথা নিচু করে বলল, বুঝেছি স্যার। আফজাল শরীফ মদের গ্লাসটা আবারও এগিয়ে দিল। ফারজানা কাপা কাপা হাতে গ্লাসটা নিয়ে মদের গ্লাসে আস্তে করে একটা চুমুক দিল। এর পরের ঘটনাগুলো মনে করে ফারজানা আরো শিউরে উঠল। আকাশ মন খারাপ করে টেবিলে বসে আছে। তার মা বলল, কি ব্যাপার, বৌমা তো এখনো এলো না,
রাত 11টা বেজে গেল। তুই কি ফোন করেছিস নাকি? আকাশ বলল, আমি বেশ কয়েকটা ফোন দিয়েছি কিন্তু রিসিভ করছে না। তাছাড়া ওর অফিসের নাম্বারেও ফোন দিচ্ছি, সেটাতেও রিসিভ করছে না। আমার নিজের কাছেই টেনশন হচ্ছে, তোমাকে আর কি বলবো। এমন সময় কলিং বেলের শব্দ হলে আকাশের মা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ঘরে ঢুকলো ফারজানা। তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করলো কেন দেরি হয়েছে, কিন্তু কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। সে নিষ্প্রাণ হয়ে তাকিয়ে শুধু বলল, কিছু না, অফিসে একটু কাজ ছিল। তারপর আকাশের সামনে দিয়ে চলে গেল সোজা বেডরুমে। আকাশ গিয়ে দেখলো ফারজানা পাথরের মতো বিছানায় বসে আছে। মেয়েটার বড় কিছু একটা হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু কি হতে পারে সেটা কিছুতেই মাথায় আসছে না তার। স্ত্রীকে জিজ্ঞাসা করার জন্য কাছে যেতেই মেয়েটা যেন এতক্ষণের জমানো সব দুঃখ তাকে জড়িয়ে ধরে বর্ষণ করলো। আকাশ বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার, কি সমস্যা, আমাকে খুলে বলো, আমি তো আছি। কিন্তু ফারজানা স্বামীকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।